नमस्कार, एकेपी न्यूज़ में आपका स्वागत है। राष्ट्रीय शिल्पी साहित्य सम्मान 2025 में आपको आज सम्मानित किया गया। सबसे पहले मैडम आप अपना नाम बताएं। हाय, मेरा नाम है नीति जोतदार। आप कहाँ से आ रही हैं मैडम? मैं कोलकाता से सोनारपुर से आ रही हूँ। आपको आज जो अवार्ड दिया गया किस कैटेगरी में दिया गया? मेरे को आज वर्सेटाइल स्टेज आइकन ऑफ द ईयर अवार्ड दे गया। बाय प्रोफेशनल आप करती क्या है? बाय प्रोफेशन आई एम अ डांसर एंड अ मॉडल। अच्छा, डांसर एंड मॉडल। इन फ्यूचर का प्लानिंग क्या है मैडम आप? In future, I want to establish myself in a very big platform, whether through is dance or whether through is modeling. I wanna establish myself. ओके मैडम, तो ये बताइए कि आज जो इस प्रोग्राम में आपको सम्मानित किया गया, हमारा मंच तो बहुत बड़ा नहीं है, लेकिन कोशिश है कि आप जैसे कलाकार हैं, जो लोग स्ट्रगल कर रहे हैं, जो अपकमिंग स्टार हो सकते हैं, उनको सम्मानित किया जाए। ऐसा नहीं है कि आप स्टार नहीं हैं, आप स्टार हैं, फिर भी आपको और चमकने के लिए आसमान में और जगह मिले, तो हमारा ये कोशिश है। तो कैसा लगा हम लोगों का ये? It's actually a very magical moment for me. It's a really honor and a proud moment for me because this means a lot to me, and this is not just an end, it's a beginning. So thank you so much to them for this. हमारा जो आपसे बात हो रहा है, एकेपी न्यूज़ एज ए इंटरव्यू आपसे ले रहा है, तो एकेपी न्यूज़ के बारे में आप क्या कहेंगे? अच्छा है? बहुत अच्छा है, और आप लोगों का सबसे ज़्यादा जो आप ये ऐसे हम लोगों से कम्युनिकेट कर रहे हैं वो बहुत अच्छा है। सो इट्स वेरी नाइस। तो ठीक है, एकेपी न्यूज़ की तरफ से फिर से आपको एक मुबारकबाद। इन फ्यूचर आप और भी बुलंदी पे जाए और आपको सम्मानित किया जाए। धन्यवाद मैडम। मैडम আজকে আপনাকে এখানে আমাদের এই শিল্পী অ্যাওয়ার্ড, রাষ্ট্রীয় সাহিত্য শিল্পী অ্যাওয়ার্ড 2025 এ আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। ম্যাডাম আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম শর্মিষ্ঠা রায়, কিন্তু এই মুহূর্তে আমাকে সবাই ময়ূরাক্ষী বলে চেনে। বাই প্রফেশনাল কি করেন ম্যাডাম? আমি অ্যাকচুয়ালি এখানে পেয়েছি হচ্ছে এম্পায়ারিং মাল্টি ট্যালেন্টেড ওমেন অফ দ্য ইয়ার। তো আমার প্রফেশন অনেক কিছু। আমি একজন স্কুলের টিচার, সেই সঙ্গে আমি একজন ডান্সার, একজন সিঙ্গার, একজন অ্যাঙ্কার, রাইটার, মডেল, এবং আমার একটা অর্গানাইজেশন আছে সোশ্যাল ওয়ার্কের ময়ূরাক্ষী ফাউন্ডেশন। আচ্ছা, মানে আপনি অ্যাজ এ টিচারও আছেন? কি পড়ান আপনি? আমি বেসিক্যালি লিটারেচার পড়াই। আচ্ছা, লিটারেচার পড়ান। কোনো স্কুল বা কলেজে? হ্যাঁ, আমি একটা স্কুলে আছি। স্কুলের নামটা বলবেন? দীনেশনগর স্কুল, দীনেশনগর গভর্নমেন্ট। আপনাকে দেখে ভালো লাগলো, আর আপনার এই আজকে যে আপনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন, এটা দেখে আপনার স্টুডেন্টরা কিন্তু ভালোবাসবে কি আমার টিচারকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো। তো ম্যাডাম, নিউ জেনারেশন যে আছে তাদেরকে, আপনি তো একজন টিচার আছেন, তো কী বলতে চান ওদেরকে আমাদের নিউ জেনারেশন? আমি এটাই বলবো যে এটা খুব ইম্পর্টেন্ট কথা যে তুমি কি জানো বা তোমার কতটা জ্ঞান আছে সেটা কিন্তু বড় কথা নয়, তুমি কতটা প্রয়োগ করছো সেটাই বড় কথা। তো তোমার যে ভিতরে যেটা আছে সেটাকে জাগাও, ট্যালেন্টটাকে বাইরে আনো। যত তুমি ট্যালেন্টটাকে বাইরে এনে প্রয়োগ করবে, তত মানুষ তোমাকে চিনবে, তোমাকে জানবে। এবং সোসাইটির উপর আমরা যেটা ময়ূরাক্ষী ফাউন্ডেশন থেকে কাজ করি, আমরা পুরো রাস্তায় নেমে কাজ করি, মানে একদম রোডে নেমে কাজ করি, বৃদ্ধাশ্রমে কাজ করি, অনাথ আশ্রমে কাজ করি। তো আমি সবসময় বলবো যে পাটা যেন মাটিতে থাকে, পাটা যেন আকাশে উঠে না যায়। এটাই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ম্যাডাম, আপনি অ্যাজ এ টিচার, তবে আমি এটা আপনার থেকে জানতে চাইব, আমরা যে স্কুলে পড়াই বা অ্যাজ এ সিলেবাস হিসাবে যা বইতে পড়ি, লাইফে সেটা কি কাজে লাগে? হ্যাঁ, কাজে লাগে বলতে বুকস না পড়লে তো কাজে কোনোটাই হবে না। তো বুকস তো অবভিয়াসলি পড়তে হবে, কারণ বুকস যারা লিখছে তারাও তাদের এক্সপিরিয়েন্স থেকে লিখছে। কিন্তু ওই যে বলে না যে শিক্ষা সবসময়, মানে আমরা প্রকৃতি থেকে বা মানে চলতে চলতে যে আমরা জীবনের শিক্ষাটা নিই, সেটা তো সবথেকে বড় শিক্ষা। যতই আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাই, কিন্তু জীবনে যদি আমি পথে না চলি, রোডে না চলে যদি আমি ইট পাটকেল না মানে ঝরে যায়, না পড়ে যাই, তা তো কিছু শিখতে পারবো না। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। नमस्कार सर जी, मैं कामरान जोहा, एकेपी न्यूज़ में आपको राष्ट्रीय शिल्पी साहित्य सम्मान 2025 में एक सम्मान से सम्मानित किया गया। तो सर आप पहले अपना इंट्रोडक्शन दे सर, आप कहाँ से आ रहे हैं? आपका? আমি হচ্ছি ডাক্তার হাজিরুল ইফকার। আমার পেশা হচ্ছে চিকিৎসা, এবং আমি দীর্ঘ 28 বছর সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আমি এই মাত্র কমাস আগেই আমি অবসর গ্রহণ করেছি চাকরি জীবন থেকে। এবং বিগত সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সমাজসেবায় আমি নানান ধরনের পুরস্কার পেয়েছি।
আজকে যে পুরস্কারটা সেটা কিন্তু আমার যে পেশা, হ্যাঁ, তার সাথে কিন্তু মিল নেই, সাহিত্যের পুরস্কার। আচ্ছা আচ্ছা। আমি প্রকৃতপক্ষে যখন কোভিড দেখা দেয়, করোনা মহামারী, তখন প্র্যাকটিক্যালি কিছুটা সময় আমরা বসে কাটাই। এই সময় আমার ভাবনা এলো যে বসে না কাটিয়ে অন্তত আমাদের এই যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, মানুষের মধ্যে হানাহানি, এটা বড্ড কষ্ট দিত আমাকে। আর প্রতিদিন চেম্বারে কিন্তু এই ধরনের রুগীরা আসতো, তাদের ব্যথা এবং বেদনা, রাস্তা চলতে গিয়ে একটা কুকুরের যে কষ্ট, একটা গাছের কষ্ট, তারা যেন কেউ উপেক্ষিত না হয়, সেই কারণে আমি কলম ধরি। এবং মাত্র কয়েক বছরের মধ্যে প্রায় 400 শতাধিক কবিতা, 400-র উপরে অলরেডি আমার বইও প্রকাশিত হচ্ছে। এবারের বইমেলায় আমার বই প্রকাশিত হয়েছে। ডক্টর অর্পিতা ঘোষ ছিলেন আমার প্রকাশনায়, আর একজন ছিলেন শিক্ষা সচিব। সুতরাং একটু অন্যভাবে আমার জীবনটা এখন বইতে শুরু করেছে। আমি চিকিৎসায় যেমন মানুষের কষ্টটা উপলব্ধি করতাম, এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি কষ্ট যেটা অনুভব করি সেটা হচ্ছে এই প্রকৃতিতে যাদের প্রয়োজন আছে প্রত্যেকের। আমার লেখা কবিতা কাককে নিয়ে, আমার লেখা কবিতা পাখিদের নিয়ে, আমার লেখা কবিতা কুকুরদের নিয়ে, বিড়ালদের নিয়ে এবং গাছকে নিয়ে। এই যে গাছকেও আমরা উপেক্ষা করছি সেটা নিয়ে। আর মানুষের কষ্ট নানানভাবে, মানুষের কষ্ট সেটা রয়েছে, বিশেষ করে বাল্য বিবাহ। এবং আমাদের সমাজে প্রকৃতপক্ষে এই যে প্রায় 30 থেকে 40% আজকে আমরা মেয়েদেরকে যখন, আমার কন্যাদের যখন অন্যের হাতে যখন আমরা সঁপে দিই, হস্তান্তর করি, তাদের সিদ্ধান্তটাই নিই না যে সে সত্যিকারই তার মতামত আছে কি না। সবচেয়ে বড় অসহায় অবস্থা এই শ্রেণীর। এবং কি হয়, একটি মেয়ে যে আজকে লিঙ্গ বৈষম্যের শিকার, সেই মেয়েটিকে সঁপে দিচ্ছে তার বাবা একজন পুরুষ, যার হাতে সঁপে দিচ্ছে সে একজন পুরুষ। অথচ মেয়েটি কিছু জানতেই পারে না যে আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি সে জানতেই পারে না। এই বেদনাগুলোকে, এই দুঃখগুলোকে আমি খুব সুন্দরভাবে কবিতার মধ্য দিয়ে আমার লেখনীতে আমি রাখি। এবং এই পর্যন্ত আমার যে প্রায় 4 শতাধিক কবিতা, প্রত্যেকটা কবিতার চরিত্র কিন্তু একদম আলাদা। কখনো রাষ্ট্র নিয়ে, কখনো মানুষকে নিয়ে, কখনো আজকে দেশকে নিয়ে, সমাজের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমি এই খাবারগুলো জোগাড় করি। এবং আমার মনে হয় এই 4 বছরের মধ্যে কবিতার খোরাক বোধহয় সবচাইতে বেশি এই মুহূর্তে। কারণ হচ্ছে যে মনে হয় লিখেই যাই, এত প্রতিদিন এত রক্তক্ষরণ, এত হিংসা, এত বিদ্বেষ, যে মনে হচ্ছে কবিতার আমরা একটা সুন্দর সময় পেয়েছি যে শুধু লিখে যাই। এত খোরাক, এত খাবার, বুঝেছেন? বলুন স্যার। সরি, আপনাকে আমি এখন বলবো, আপনি যেটা বললেন বাই প্রফেশনাল, যখন আমি ডক্টর ছিলাম, তো আমার এই অ্যাওয়ার্ডটা তার সাথে যুক্ত নেই, কিন্তু আমি বলবো একজন ডাক্তারও তো শিল্পী। ও যদি আর্ট না থাকতো ওর হাতে, কেন এখন পৃথিবীতে ভগবান ছাড়া যদি কাউকে যদি আমরা সম্মান করি, যাকে পুজো মানে সম্মানিত করা হয়, যা তার কাছে শিষ্য না ভাই, তা হচ্ছে একজন ডাক্তার। ডাক্তার যদি বাই প্রফেশনালি যদি শিল্প না হয়, তার মধ্যে কিন্তু ও ডক্টরি পেশা করতে পারবে না। তাহলে তার কোনে স্যার ডাক্তার হলেও শিল্প, সেটা বাইরে যায় না স্যার। অবশ্যই আমি আপনার প্রশ্নটির আমি পরিপূর্ণভাবে একটা উত্তর দিচ্ছি। সত্যি আমি শিল্পী, খুব গভীরভাবে যদি আমরা অনুভব করি। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি আরেকটা কথা বলেছেন যে ভগবান বলি আমরা। আমার মনে হয় যে আজকে আমার বয়স 65। আমরা ছোটোবেলা থেকে যে ডাক্তারদেরকে দেখেছি, আমরা অনেকে ভগবান বলেছি, অনেকে আমরা মহাপুরুষ বলি, অনেকে আমরা দেবতা বলি। আজকে এই সম্বোধনগুলো কিন্তু করেছি এবং তার পিছনে কারণ ছিল যে সত্যি আমরা দেবতার আসনে বহু চিকিৎসককে পেয়েছি। আমার মনে হয় আজকের যে চিকিৎসক সমাজ, আমার মনে হয় এই ধরনের যে উক্তি বা সম্বোধন বোধহয় করা আর যাচ্ছে না। কারণ হচ্ছে যে আজকে একটি ছেলে, সে গরিব ঘর থেকে হোক আর যে ঘর থেকে হোক না কেন, যখনই সে ডাক্তারি পাশ করে, তারপরে যখন সমাজে যাচ্ছে, আমাদের প্রাপ্তি কী? মানুষের সেবা। আমাদের প্রাপ্তি কী? সমাজের সেবা। আমাদের প্রাপ্তি কী? রাষ্ট্রের সেবা। আপনি, আমি একজন শিক্ষক, চিকিৎসক যদি রাষ্ট্রের কোনো কাজে না লাগে, তাহলে আমি তাকে চিকিৎসক বলবো না, একদমই না। কিন্তু আমি জানি না যে আমাদের সেই মাস্টারমশাইরা বর্তমান প্রজন্মের কী শিক্ষা দিচ্ছেন, যে যেদিন একজন চিকিৎসক
তার চেম্বারে রুগী দেখতে শুরু করছেন, সেদিনই তার মনে হচ্ছে যে আমার একটা 30 লাখ টাকার গাড়ি চাই, আমার একটা 1 কোটি টাকার বাড়ি চাই। এবং আস্তে আস্তে যেটা হচ্ছে প্রকৃতপক্ষে তিনি তার নীতি এবং আদর্শ থেকে পুরো চিকিৎসক সমাজ কোথাও যেন সরে যাচ্ছেন এবং তারা ডুবে যাচ্ছেন। নোংরা ঘাঁটতে ঘাঁটতে আজকের চিকিৎসক এতটাই ডুবে গেছেন যে আমাদের সত্যি কথা বলতে কি অনুতাপ হয়, দুঃখ হয়, আজকে লজ্জা হয়, সত্যি বলছি। এবং আমি তার থেকে একটু ব্যতিক্রম, যে আমি আজ পর্যন্ত আমার এই 36 বছরের চিকিৎসক জীবনে কখনো কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো প্যাথোলজিক্যাল সেন্টার থেকে 1 পয়সাও নিই না। এবং আদর্শর দিক থেকে আমি গরিব পেশেন্টদের তাদের লিখে পাঠাই, সেটা গোটা জেলায় জানে, মালদায়, হ্যাঁ, যা লিখে পাঠাই এই গরিব মানুষটি সে পয়সা দিতে পারবে না, আপনি তার পয়সা নেবেন না। এটা বুক ফুলিয়ে একজন চিকিৎসক মালদার মাটিতে বলতে পারি যিনি, এবং সেটা আমি করে দেখাচ্ছি বা করে দেখাই। সেই কারণে আস্তে আস্তে আমি চিকিৎসকের থেকে অনেক বেশি সমাজসেবক হয়ে গেছি, বুঝেছেন? ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আজকে আমি অনেকই মানে নিজেকে গর্বিত মনে করছি কি আপনার মতন একজনকে লোককে পেয়েছি, তার সাথে একবার ইন্টারভিউ করছি। কেন স্যার, আপনি যেটা বললেন কি সমাজে এখন যে ডক্টর বাই প্রফেশনাল হয়ে যাচ্ছেন, একটা হাত ধরলেই 200 টাকা দিতে হবে, এইটা খুব ভয় ব্যাপার। আর এই যে ব্যাপারটা অনেক সময় অনেক রোগী ঠিক চিকিৎসা না পেয়ে ঠিক টাইমে অনেক প্রাণ ছেড়ে দেয়, চলে যায়। কিন্তু আপনাকে আজকে দেখে মনে হয় কি আপনার থেকে শেখা দরকার, যে ছেলেরা এখন বাই প্রফেশনে আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন। এবং আজকে এই পুরস্কার যে আমি পেয়েছি, আমি অবশ্যই একটু ভিন্ন স্বাদের পুরস্কার, আমার জীবনকে প্রভাবিত করবে এবং আগামী দিনে আরও হয়তো সমাজকে বা রাষ্ট্রকে দেওয়ার জন্য নিশ্চয়ই আমি চেষ্টা করব। দায়িত্বটা অনেক বেড়ে গেল। একটি কথা আমি শেষে বলবো, সেটি হচ্ছে কোথাও যেন আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোথাও যেন একটা দূষণ শুরু হয়েছে। আমরা এই মানুষই বোধহয় আমরা বিভিন্ন রূপে কোথাও দূষিত করে ফেলছি। রাষ্ট্রটাকে সেখান থেকে বাঁচাতে হবে, ঠিক বাঁচাতে হবে। অত্যন্ত খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, দায়িত্ব সবার। আমি জানি না এটা কোথায় হবে, আমরা কোন লালা লাজপতকে পাবো, কোন সুভাষকে পাবো, কোন স্বামী বিবেকানন্দ আমি জানি না, কিন্তু আমাদের দেশকে, রাষ্ট্রকে কিন্তু আমাদের সেখান থেকে বার করতে হবে। এটা দায়বদ্ধতা সবার। সবাই ভালো থাকবেন, তাহলে আমরা ভালো থাকবো, সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাপ